অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দূরপাল্লায় দুই নারী। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আজ আকাশে ছেঁড়া মেঘ ঘুরছে। অয়নের মনে হলো চারপাশে একটা পাক দিয়ে আসবে। জায়গাটাকে ভালো করে চিনে রাখা উচিত। তারপরেই গাড়িটার কথা মনে এলো। বেশি দিন বন্ধ থাকলে ব্যাটারি ডাউন হতেই পারে। কি রকম আছে তা দেখা যেতেই পারে। গ্যারাজের চাবি খুলে গাড়িটার পাশে দাঁড়ালো অয়ন। সাদা রঙের মারুতি অমনি। একসময় গাড়িটা খুব ব্যবহৃত হতো। এখন পাহাড়ি রাস্তায় যাত্রী বোঝাই করে আসা যাওয়া করে। দরজা খুলে ড্রাইভিং সিটে উঠে বসে চাবি ঘোরাতেই একবার ইঞ্জিন চালু হয়ে গেল। এটা আশা করেনি অয়ন। সে প্রথম গিয়ারে গিয়ে অ্যাক্সিলেটরে চাপ দিতেই গাড়ি মসৃণ গতিতে এগিয়ে গেল। লাড়ু বারান্দায় দাঁড়িয়ে দেখছিল। নেমে এসে গ্যারাজ বন্ধ করে দিল। রাস্তায় এসে সেকেন্ড থেকে থার্ড গিয়ারে নিয়ে গিয়ে অয়ন বুঝল যে গাড়ি ঠিক আছে। খানিক বাদে সে উইন্ডির সেই এলাকায় চলে এলো যেখানে রকমারি দোকান এবং রেস্টুরেন্ট রয়েছে। একটা সিনেমা হলও চোখে পড়ল। গাড়ি থামিয়ে সে চারপাশে তাকালো। এখন কিছু ট্যুরিস্ট ছাড়া কেউ রাস্তায় নেই। বেলা না বাড়লে বোধহয় এই তল্লাটে ভিড় হয় না। এক ভদ্রলোককে বাজারের থলে নিয়ে স্কুটারে উঠতে দেখে সে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। এক্সকিউজ মি, আপনি বাজার করলেন কোথা থেকে? বেশ ফর্সা পাকা চুল অথচ মেদহীন শরীর ভদ্রলোকের, কিন্তু তাকে মহারাষ্ট্রের মানুষ বলে মনে হলো না অয়নের। আপনি নিশ্চয়ই ট্যুরিস্ট নন, কিন্তু নতুন এসেছেন তাই তো? হ্যাঁ, গতকাল বিকেলে এসেছি। ভদ্রলোক গাড়িটার দিকে তাকালেন। ওই গাড়ি নিয়ে এসেছেন? হ্যাঁ। তার মানে আপনি কানিতকার পরিবারের অতিথি? অয়ন হাসল। না, আমি ওদের বাড়িটা 5 বছরের জন্য ভাড়ায় নিয়েছি। আই সি। নাইস টু মিট ইউ। ভদ্রলোক করমর্দন করলেন। আপনি খুব ভাগ্যবান মানুষ। কানেতকাররা ফিল দ্য রিচ, তাই কাউকে ভাড়া দিত না। আমার নাম ডি সিলভা, রিটায়ার্ড নেভাল অফিসার। আমি অয়ন। কলকাতায় ভালো লাগছিল না। শান্তিতে থাকবো বলে এখানে চলে এসেছি। আলাপ করে ভালো লাগলো। ও হ্যাঁ, আপনি বাজার খুঁজছিলেন। ওই গলি দিয়ে ভেতরে চলে যান, দেখতে পাবেন। নতুন লোক জিজ্ঞাসা না করলে হদিশ পায় না। ঠিক আছে, আবার দেখা হবে। ভদ্রলোক স্কুটারে উঠে চলে গেলেন। লোকটি মন্দ নয়, কিন্তু সে বাজার খুঁজছে কেন? যা দরকার তা তো লাড়ু নিয়ে এসেছে। তবু কৌতূহল হলো। সে গলিতে ঢুকল। একটা দোতলা বাড়ি যার কোনো দেয়াল নেই, তাই দরজা জানালাও থাকার কথা নয়। অনেকটা লম্বা, একতলায় 4 সারিতে বড় বড় বাক্সের মধ্যে নানান ধরনের শাকসবজি নিয়ে বসে আছেন মহিলা বিক্রেতারা। তাদের পোশাকে নানান রঙের বাহার। পরিচিত সবজির বাইরে অনেক কিছু দেখল অয়ন। লোকজন কেনাকাটা করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে অয়ন বুঝতে পারল বাজার থেকে বের হওয়ার আরেকটা পথ আছে। সেদিকেই ক্রেতাদের আনাগোনা বেশি। ন্যাড়া সিঁড়ি ভেঙে দোতলায় উঠল সে। এখানে মাছ এবং মাংসের স্টল। রুই কাতলা ছাড়া প্রচুর সামুদ্রিক মাছ, যা কখনো খায়নি অয়ন। তাদের মধ্যে চেনা রূপচাঁদার কালচে চেহারা দেখতে পেল। দাম জানতে চেয়ে শুনল 300 টাকা কেজি। এক একটার ওজন 250 গ্রাম। গাড়িতে ফিরে এলো সে। ইঞ্জিন চালু করেই সে লক্ষ্য করছিল 5-6 লিটারের বেশি তেল নেই। বেরোবার সময় পার্স নিয়ে আসার কথা খেয়ালে ছিল না। সে গাড়ি ঘুরিয়ে ফিরে এলো বাংলোয়। গাড়ি গ্যারাজ করে বেল টিপলে লাড়ু দরজা খুলল। এত তাড়াতাড়ি ফিরে এলেন সাব? বিকেলে বেরোবো। ভেতরে ঢুকে গেল অয়ন। লাড়ু লোকটা ভালো, কিন্তু অভিজ্ঞতা জেনেছে সে প্রশ্রয় পেলে ভালো লোকও খারাপ হয়ে যায়। আজ বাংলোটাকে ভালো করে দেখল সে। যিনি বানিয়েছিলেন তিনি যে অত্যন্ত শৌখিন মানুষ ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। মাথায় সুইমিং পুলের পরিকল্পনা ছিল, কিন্তু পাহাড়ের গায়ে সেটা বানানো সম্ভব নয় বলে বিশাল চৌবাচ্চা বানিয়েছেন, যার ভেতরে সমুদ্রের জল ঢোকার ব্যবস্থা করেছেন। অয়ন চৌবাচ্চার কাছে নেমে দেখল ওটা জলে ভরে গেছে, যদিও এখন ভাটার সময়। ঢেউ ওপরে আসেনি। বুঝতে পারলো এটা লাড়ুর কৃতিত্ব। বাঁদিকে পাথরের ধাপ নিচে নেমে গেছে।
দুই পাহাড়ের মধ্যে দিয়ে সেই পাথরগুলো এমনভাবে সাজানো যে নেমে যেতে অসুবিধে হবার কথা নয়। ঘরে ফিরে ফুল প্যান্ট ছেড়ে বারমুডা পরে নিল সে, উপরে হলদে গেঞ্জি। তারপর নিচে নেমে পাথরের পাটায় সন্তর্পণে পা রাখল। ধীরে ধীরে 10 ধাপ নামার পর বাঁক ঘুরতেই থমকে গেল অয়ন। সামনে একটা ভারী টিনের গেট, তালা দেওয়া। গেটের দুপাশে পাহাড় থাকায় আসা যাওয়ার পথ বন্ধ। ওপর দিকে তাকালো সে। সেখানেই পাহাড় থেকে বেরিয়ে আসা প্রকাণ্ড পাথর আড়াল তৈরি করেছে। অর্থাৎ জেনে শুনেই এই গেট তৈরি করা হয়েছে। সাব। পেছন ফিরে অয়ন দেখল লাড়ু দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা চাবি। এগিয়ে এসে তালা খুলে দিল লাড়ু। এখানে দরজা কেন? নিচ থেকে যাতে খারাপ লোক উপরে উঠতে না পারে, তাই গেট করা হয়েছিল। আপনি নিচে নামবেন জানতে পারলে তখনই চাবির কথা বলতাম। বাইরে থেকে চাবির ব্যবস্থা আছে? না সাব, দিনের বেলায় কেউ উঠতে সাহস পাবে না। দরজা খোলা থাক, আপনি ফিরে এলে আবার তালা দিয়ে দেব, লাড়ু বলল। বাকি ধাপগুলো নামতে নামতে অয়ন দেখল সমুদ্র ক্রমশ কাছে চলে আসছে। তার গর্জন এখন কম, কিন্তু তীর থেকে খানিকটা গেলেই ঢেউ উথাল পাথাল করছে। শেষ ধাপ থেকে সে বালিতে পা রাখল। সকালে সে শু পড়েনি, কিন্তু বাড়ির চটিটা না পরে আসলেই ভালো হতো। অয়ন ধীরে ধীরে সমুদ্রের ধারে এসে দাঁড়ালো। বহু দূরে কিছু নৌকো জলে ভাসছে। এখানকার সমুদ্র সৈকতে লোকজন নেই, জোর বাতাস বইছে। খুব ভালো লাগছিল তার। সে বিপরীত দিকে হাঁটতে লাগলো। হঠাৎ চোখে পড়ল লোকটাকে। একটা নৌকোর পাশে মাথা নিচু করে বসে আছে। কাছে এসে দেখল নৌকোয় ইঞ্জিন লাগানো। লোকটা মাথা তুলছিল না। অয়ন ওর পাশে গিয়ে ডাকল, কি হয়েছে তোমার? এই যে। কথাগুলো সে হিন্দিতে বলল, কিন্তু লোকটা মাথা তুলল না। অয়ন দেখল নৌকোর ভেতরে দুটো মাঝারি জাল রাখা আছে। হয় লোকটার শরীর খারাপ, নয় এমন কিছু হয়েছে যে ও ভেঙে পড়েছে। এবার লোকটার কাঁধে নিচু হয়ে হাত রাখল অয়ন। ও ভাই। স্পর্শ পেয়েই লোকটা মুখ তুলল। এদের মুখ দেখে বয়স বোঝা যায় না। প্রায় দড়ি পাকানো চেহারা, মুখে খোঁচা খোঁচা সাদা কালো দাড়ি। অয়ন জিজ্ঞাসা করল, কি হয়েছে? সঙ্গে সঙ্গে হাত নাড়তে লাগলো লোকটা। তারপর অচেনা ভাষায় অনর্গল কথা বলে যেতে লাগলো। চুপচাপ সেই অবদ্ধ ভাষা শুনে গেল অয়ন। কথা শেষ করে দুই হাতে মাথা চাপড়াতে লাগলো লোকটা। তুমি হিন্দি জানো না? একটু থেমে লোকটা মাথা নাড়ল। হ্যাঁ। আমি তোমার ভাষা বুঝতে পারছি না, হিন্দি বললে পারবো। লোকটা এবার ভাঙা হিন্দিতে যা বলল তা অনেকটা এইরকম। এই নৌকো ওর প্রাণ। মাঝরাতে ও সমুদ্রে মাছ ধরতে যায় ওই নৌকোয়। আর ইঞ্জিন চালাবার জন্য একটা লোককে সাহায্যে নিতে হয়। শর্ত থাকে, সে যা মাছ ধরতে পারবে তা বিক্রি হলে ওকে শতকরা 25 ভাগ দিতে হবে। কোনোদিন 300, আবার কোনোদিন 100 টাকা পেত লোকটা। দুদিন আগে ভর দুপুরে নিজের বিছানায় সাপের কামড়ে মরে যায় লোকটা। সে নিজে মারা গিয়ে যেন তাকেও মেরে গেল। লোকটার বউ নেই, ছেলে মেয়েও নেই, কিন্তু বউয়ের ছোট ভাই তার সঙ্গে থাকে। সে আবার কয়েক মাস হলো বিয়ে করেছে। একটা পয়সাও রোজগার করে না, তার ঘাড় ভেঙেই খায়। লোকটা মরে গেলে সে তার শালাকে বলেছিল মাছ ধরার সঙ্গী হতে। এত বড় ভুল সে জীবনে কখনো করেনি। অনেক কথার পর শালা রাজি হলো। কিন্তু কাল রাত্রে নৌকো জলে নামাবার সময় দেখা গেল ইঞ্জিন চলছে না। আজ সকালে মেকানিক এসে পরীক্ষা করে বলল, দুটো দামি পার্ট কেউ ইঞ্জিন থেকে খুলে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার সন্দেহ হলো শালাকে, কিন্তু সে ততক্ষণে হাওয়া হয়ে গিয়েছে। সারা রাত সমুদ্রে থাকতে না চেয়ে ইঞ্জিন খারাপ করে রেখেছে। খোঁজ নিয়ে জানতে পেরেছে শালা বাসে উঠে কোথাও চলে গেছে, আর যাওয়ার সময় তার বাক্স থেকে সব টাকা নিয়ে গেছে। কথাগুলো বলে আবার কপাল চাপড়াতে লাগলো লোকটা। অয়ন বলল, তুমি এরকম ভেঙে পড়ছো কেন? যে দুটো পার্ট নেই তা কিনে এনে লাগিয়ে নাও, তাহলেই তো ইঞ্জিন চালু হয়ে যাবে। 4,000 টাকা লাগবে। কোথায় পাবো আমি? জমানো টাকা ছিল 6,000, সব নিয়ে গেছে শুয়োরের বাচ্চা। আমি এখন ভিখিরি। কাঁদতে লাগলো লোকটা। মাছ না ধরলে তুমি খাবে কি? আর মাছ ধরবো না। আজ রাত্রে নৌকো বেয়ে সমুদ্রে গিয়ে শরীরটাকে জলে ফেলে দেব, ব্যাস। লোকটা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। এই সময় দূরে একজনকে দেখা গেল, এদিকে দৌড়ে আসছে।
আরও একটু আসার পর বোঝা গেল যে যে আসছে সে মেয়ে। অয়ন লোকটাকে বলল, কেউ আসছে। লোকটা তাকালো, তারপর বিড়বিড় করে নিজের ভাষায় কিছু বলল। মেয়েটি এসেই লোকটার পায়ের ওপর মাথা ঠেকিয়ে চিৎকার করতে লাগলো। না, কান্না নয়। কথার তেজ দেখে অয়ন বুঝতে পারল মেয়েটা কাউকে গালাগাল দিচ্ছে। লোকটা অয়নের দিকে তাকিয়ে বলল, আমি কি করতে পারি বাবু? ওর বর ভেগে গেছে, আমার টাকা চুরি করে নিয়ে গেছে। আমি তো পুলিশের কাছে যাইনি, এর জন্য তো ওর খুশি হওয়া উচিত। লোকটা হিন্দিতে বলছে শুনে দাঁড়িয়ে মেয়েটা হিন্দিতে চিৎকার করতে লাগলো। কেন যাওনি? আমি তোমাকে নিষেধ করেছি? পুলিশ ওকে ধরুক, জেলে পুরুক, ফাঁসি দিক, তাহলে আমার হাড় জুড়োবে। লোকটা বলল, এসব কথা আমাকে শুনিয়ে লাভ নেই। কাল থেকে কেউ আর আমাকে দেখতে পাবে না। আমি মন ঠিক করে ফেলেছি। তার মানে তুমিও আমাকে ফেলে হাওয়া হয়ে যাবে? কাউকে আমি ফেলে যাচ্ছি না। তুমি আমার কেউ না, আমার বউয়ের ভাইয়ের বউ। তো আমার কি? বাহ, আমি কেউ নই? তোমাকে দুবেলা রান্না করে কে দেয়? অসুখ হলে ওষুধ এনে কে দেয়? ফোঁস করে উঠল মেয়েটা। বেশ, তুমি যেখানে যাবে সেখানে আমাকে নিয়ে চলো। আমি এখানে একা থাকতে পারবো না। লোকটা হাসল। আমি আজ রাত্রে সমুদ্রের তলায় যাব, যাবি? তা তো যাবেই। কিরকম বাবা তুমি? বিয়ের পর তুমি আমাকে তোমার মেয়ে বলেছিলে, মনে আছে? আমাকে ভাসিয়ে তুমি ডুবে মরবে। মেয়েটি এবার অয়নের দিকে তাকালো। তুমি ওকে বোঝাও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? দেখ কলি, আমার মাছ ধরা ছাড়া রোজগারের কোনো ক্ষমতা নেই। এই ইঞ্জিন আমি সারাতে পারবো না, অত টাকা আমার নেই। ঠিক আছে, আমার কাছে ৩০০ টাকা আছে, তাই দিয়ে সারাও। লোকটা হাসবে না কাঁদবে বুঝতে না পেরে চোখ বন্ধ করে দুলতে লাগলো। অয়ন মেয়েটার দিকে তাকালো। ছিপছিপে চেহারায় বেশ চটক আছে। সে তাকাচ্ছে দেখে এমনভাবে বুকের উপর আঁচল টানলো যে লজ্জা পেল অয়ন। সে লোকটাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মন্টি, লোকটা বলল। শোনো, আমি ওই ওপরের বাংলোতে থাকি। তুমি একটু পরে আমার সঙ্গে দেখা করবে, দেখে কিছু করতে পারি কিনা। মন্টিকে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটতে শুরু করলো সে। সমুদ্রের দিকে তাকালো। ছেলেবেলায় শুনতো সমুদ্র নাকি কিছুই নেয় না, সব ফিরিয়ে দেয়। বড় হয়ে বুঝেছিল সেটা সম্ভব হয় যদি ঢেউ অনুকূলে থাকে। সেই ঢেউ পেরিয়ে মাছ ধরতে যায় এরা। পৃথিবীর ৩ ভাগে সমুদ্রের তীর আছে। এই উইন্ডির মন্টির মতো লক্ষ লক্ষ মানুষকে মাছ দিয়ে বাঁচিয়ে রাখে সমুদ্র। খানিকটা ঘোরাঘুরি করে বাংলোয় ফিরে এলো অয়ন। তাকে ফিরতে দেখেই লাড়ু নেমে গেল গেটে তালা দিতে। দুপুরের খাওয়া হয়ে যাওয়ার ১ ঘন্টা পরে যখন অয়ন টিভিতে হিন্দি সিরিয়াল দেখছে, তখন লাড়ু দরজায় এলো। সাব। রিমোটে সাইলেন্ট করে অয়ন তাকালো। রাতের রান্না করে রেখেছি, আপনি যদি মাইক্রোওয়েভে গরম করে নেন তাহলে খেতে অসুবিধা হবে না, লাড়ু বলল। ঠিক আছে। সাব, এখন তো আমার কোনো কাজ নেই, আমি কি যেতে পারি? তোমার তো বিকেল ৬টায় যাবার কথা। হ্যাঁ সাব। ঠিক আছে, যাও। তবে এরপরে খুব দরকার হলে তবেই যাবে। অয়ন রিমোটে চাপ দিতেই টিভি থেকে শব্দ বের হলো। মিনিট ১০ বাদে লাড়ু আবার এলো। সাব, দরজাটা। ও হ্যাঁ। অয়ন উঠল। লাড়ু চলে গেলে বারান্দায় এসে দাঁড়ালো। এই দুপুর থেকে বিকেল যাওয়া সময়টা তার এমনিতেই ভালো লাগে। আর এখানে এমন মিষ্টি হাওয়া বইছে যে ভালো লাগাটা আরও বেড়ে গেল। এই সময়টায় বাড়িতে বসে টিভি দেখার কোনো মানে হয় না। সে গ্যারাজের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে মনে ফুর্তি এলো। তৈরি হওয়ার জন্য ভেতরে পা বাড়াতেই মনে হলো গেট খুলে কেউ আসছে। অয়ন ঘুরে তাকাতেই মন্টিকে দেখতে পেল। এগিয়ে এসে তাকে দেখে মন্টি কপালে হাত ছোঁয়ালো। অয়ন বলল, এসো। মন্টি বারান্দার নিচের সিঁড়িতে উঠে দাঁড়ালে সে জিজ্ঞাসা করল, সারাদিন নৌকোটাকে কোথায় রেখে দাও? একটু ওপরে রাখার জায়গা আছে, বালির ওপর দিয়ে টেনে নিয়ে যেতে হয়। তোমার শালা কি সেখানে গিয়ে পাট চুরি করেছে? অয়ন জিজ্ঞাসা করল। হ্যাঁ বাবু, ও আমার শালা বলে পাহারাদার লক্ষ্য করেনি। এবার চিন্তা করল অয়ন। এই লোকটা আজ আত্মহত্যা করতে চায়। এখনো ওর মুখে চোখে যে উদাসীনতার ছাপ রয়েছে, তাতে বোঝা যাচ্ছে সে নিজের বাসনা থেকে সরে আসেনি। অয়ন জিজ্ঞাসা করল, মাছ ধরে তুমি কত রোজগার করো?
কোনোদিন 400, কোনোদিন বেশি। যা পাই তা থেকে ইঞ্জিন যে চালায় তাকে দিতে হয়। আপনি আমাকে আসতে বললেন তাই এসেছি। আর ভেবে কি হবে? বড় শ্বাস ফেলল মন্টি। আপনি কি কিছু বলবেন? তুমি মাছ ধরে যা রোজগার করো তাতে ৩ মাসে ৪,০০০ টাকা শোধ করে দিতে পারবে। আমি তোমাকে ৪,৫০০ টাকা দিচ্ছি। তুমি বলেছ পার্টের দাম ৪,০০০। বাকি ৫০০ নৌকোটাকে সারাইয়ের কাজে লাগিও। ৩ মাস পরে টাকাটা দিয়ে যেও। শান্ত গলায় বলল অয়ন। কেন? আপনি আমাকে কেন টাকা দেবেন বাবু? মন্টি জিজ্ঞাসা করল। হকচকিয়ে গেল অয়ন। এই প্রশ্ন যে মন্টি করবে তা সে ভাবতেই পারেনি। একটু হেসে অয়ন জবাব দিল, আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান নয়। মাত্র ৪,০০০ টাকার জন্য তুমি আত্মহত্যা করতে চাইছ? এই পাপ যাতে তুমি না করো তাই তোমাকে টাকাটা ধার দিতে চাইছি। মাথা নাড়ল মন্টি। না বাবু, আপনি আমাকে চেনেন না। কোথায় থাকি তাও জানেন না। আমাকে আপনি আগ বাড়িয়ে ধার দিচ্ছেন কেন? এতে তো আমার সন্দেহ আসছে। মনে হচ্ছে আপনার মনে কুমতলব আছে। যেখানে খুব চেনা মানুষে ১ পয়সা ধার দেওয়ার আগে ৩ বার ভাবে, ধার দিলে সুদ চায়, সেখানে আপনি। মন্টি মাথা নাড়ল। আচ্ছা বাবু, আমি যাই। দাঁড়াও, তোমাকে দেখে খুব ভালো লাগলো মন্টি। সত্যি বলছি, ধার দেব বলেছি, কিন্তু আমারও মনে দ্বিধা ছিল। যদি টাকাটা তুমি মেরে দাও, যদি শোধ না করো, তাহলে আমি তো কিছুই করতে পারবো না। তবু আমি ভেবেছি একজন মানুষের জীবনের চেয়ে ৪,০০০ টাকা কখনোই দামি হতে পারে না। এখন মনে হচ্ছে আমি ঠিক মানুষকেই টাকাটা দিতে চেয়েছি। অয়ন বলল, তাছাড়া তুমি ভুলে যেও না, শালার বউ তোমার উপর নির্ভর করে আছে। তুমি চলে গেলে ওর কি হবে? এটাই আমার জ্বালা। ওই মেয়েটার দিকে যুবক ছেলেরা নজর দেয়। এতদিন ওর স্বামী ছিল বলে আমি মাথা ঘামাতাম না। ওকে আগলে রাখতে আমার প্রাণ জেরবার হবে। মন্টি বলল। সংসারে কিছু না কিছু সমস্যা থাকবেই মন্টি। একটু চুপ করে থেকে মন্টি জিজ্ঞাসা করল, আপনি এই বাংলোয় কতদিন থাকবেন বাবু? অন্তত ৫ বছর, অয়ন বলল। এই বাংলো আমি ভাড়া নিয়েছি। আপনার পরিবারও এখানে আছে? না, আমি একা। আমার স্ত্রীও তোমার স্ত্রীর মতো গত হয়েছেন। আপনি এত বড় বাংলোয় একদম একা থাকবেন? হ্যাঁ মন্টি, আমি জীবনটাকে ভালোবাসি। এতদিন আমার জীবনে অনেকেই ছিল। এখন একা থাকার জীবনটা কেমন লাগে তা দেখতে চাই। বাবু, আপনি ধার দিতে চাইছেন, কিন্তু আমার একটা শর্ত আছে। বেশ, বলো। আমি রোজ আপনাকে ৫০ টাকা আর আপনার খাওয়ার মাছ দিয়ে যাব। রোজ টাকা দিতে হবে না, মাসে ১,৫০০ টাকাই দিও। ৫০ টাকা দিনে দিনে দিলে তাই হয়। মাছ দিতে চাইছো? বেশ তো, দিও। আর একটা কথা, যদি শরীর খারাপ হয়, মাছ ধরতে যেতে না পারি, তাহলে সেই কটা দিন ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই। তুমি দাঁড়াও। ভেতরে গিয়ে ৪,৫০০ টাকা নিয়ে এসে মন্টির হাতে দিল অয়ন। সঙ্গে সঙ্গে প্রায় মাটি পর্যন্ত ঝুঁকে প্রণাম করল মন্টি। তারপর চোখ মুছল। তোমার নৌকা চালু হয়ে যাবে কখন? বিকালের আগেই বাবু। আজ ইঞ্জিনে বসবে কে? লোক খুঁজতে হবে। মৌকা বুঝে সবাই বেশি টাকা চাইছে। দেখি। তুমি ঠিক কখন জলে নৌকো নামাবে? সন্ধেবেলায় খেয়ে দিয়ে ঘুমাবো। ঠিক ১টা নাগাদ ভাটা শুরু হলে বের হব। যে জায়গায় নৌকো দেখে এলেন সেখান থেকেই যাব। আর ফিরে আসতে আসতে সকাল ৭টা। তখন গেলে দেখতে পাবেন। প্রণাম বাবু। মন্টি চলে গেল। বিকাল হওয়ার মুখে চা খেয়ে গাড়ি নিয়ে বের হলো। লাড়ুর কাছে জেনে নিয়েছিল পেট্রোল পাম্প কোন দিকে গেলে পাবে। সেখানে গিয়ে ট্যাঙ্ক ভর্তি করে নিল সে। টাকা দিতে হলো না, কার্ডেই কাজ হলো। তারপর আবার পিছনে ফিরে বাংলো ছাড়িয়ে মাইল খানেক চলে এসে দেখল রাস্তাটা পাহাড় থেকে সমুদ্রের দিকে খানিকটা নেমে শেষ হয়ে গেছে। সেখানে সিমেন্টের বেঞ্চি রয়েছে বসার জন্যে। ওপরের প্ল্যাকার্ডে লেখা সি ভিউ। গাড়ি পার্ক করে বেঞ্চিতে বসল সে। এখনই জোয়ার শুরু হয়েছে। ঢেউ আসছে একের পর এক। আরব সাগরের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল অয়ন।
হেমেন্দ্র মিত্রের যে কবিতা হেমন্ত মুখোপাধ্যায় গান করেছিলেন তা মনে এলো। ভাবি বলি সাগরের ইচ্ছে, সাদা ফেনা থেকে যেন শঙ্খ মাজা ডানা মেলে আকাশের তল্লাশ নিচ্ছে। ঢেউ আছড়ে পড়ছে, আবার জল হয়ে ফিরে যাচ্ছে। সেই সঙ্গে তার প্রবল আওয়াজ আবহ সঙ্গীত তৈরি করছে। প্রচুর সিগাল উঠছে সামনে। অয়নের মনে হচ্ছিল সমুদ্রের এই বিশাল চেহারার সামনে মানুষ কি অসহায়, কত ক্ষুদ্র, অথচ তা ভুলে গিয়ে মানুষ নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত হয়ে থাকে। সে বড় নিঃশ্বাস নিল। আহ, এই তো আরাম। ফিরতে দেরি হলো। অন্ধকার নেমে গিয়েছে। বাংলোয় এসে দেখল লাড়ু দাঁড়িয়ে আছে উদ্বিগ্ন মুখে। তার গাড়ি দেখে হাসি ফুটল। গ্যারাজে গাড়ি রেখে দরজায় তালা দিয়ে পা বাড়াতেই লাড়ু বলল, আপনার জন্য মাছের চপ করেছি, এখন খাবেন? খাবো, কিন্তু তোমাকে থাকতে হবে না, আমি নিয়ে নেব। খুশি হয়ে চলে গেল লাড়ু। আজ রাত্রে হুইস্কির গ্লাস নিয়ে ভেতরের চাতালে বসলো অয়ন। একটু যেন আলো মেখেছে সাগর। ঢেউগুলো আরো বড় হয়েছে, সেই সঙ্গে আওয়াজ বেড়ে গিয়েছে। জোয়ার শেষ হলে সমুদ্র যখন শান্ত হবে তখন মন্টিরা মাছ ধরতে যাবে, আবার ফিরে আসবে সমুদ্র উত্তাল হবার আগেই। এ যেন অনেকটা কানামাছি খেলার মতো। মাথার উপর অজস্র তারা জ্বলছে। হঠাৎ একটা তারা অনেকটা ছুটে গিয়ে মিলিয়ে গেল। হুইস্কি খেতে খেতে হঠাৎ বিচিত্র শব্দ শুনতে লাগলো সে। না, এই শব্দ সমুদ্র থেকে উঠে আসছে না, দুপাশের পাহাড়ে থাকা প্রাণীদের ডাক হতে পারে। অয়নের বেশ রহস্যময় মনে হচ্ছিল। আজ লাড়ু কাজে আসার আগেই ঘুম থেকে উঠে ব্রাশ করে মাইক্রোওয়েভে চায়ের জল চাপিয়ে দিয়েছিল অয়ন। সে যখন বিস্কুট দিয়ে চা খাচ্ছে তখন লাড়ু এলো। অয়নের হাতে চায়ের কাপ দেখে যেন লজ্জা পেল সে। এহে, বাজার করতে একটু দেরি হয়ে গেল, না হলে আমিই চা বানিয়ে দিতাম। দূর, আমার ইচ্ছে হলো তাই বানিয়ে নিলাম, অয়ন বলল। সাব, পেপারওয়ালা জিজ্ঞাসা করছিল আপনি পেপার নেবেন কিনা। ও 7:30টার মধ্যে ইংরেজি পেপার দিতে পারে। অয়নের মনে হলো খবরের কাগজ পড়ে কি হবে, সেই টাকার এপিঠ আর ওপিঠ। তাছাড়া এখানকার ইংরেজি খবরের কাগজে কলকাতার খবর কম ছাপা হবে। যদি বড় কোনো ঘটনা ঘটে তাহলে গুরুত্ব দেবে। ওখানে থেকে এখানে চলে এসে খবরের জন্য সে তো হাপিত্তেশ করে বসে নেই। টিভিতে একবার নিউজ শুনলেই তো ওয়াকিবহাল হওয়া যায়। অয়ন বলল, না হে, পেপার লাগবে না। লাড়ু যে একটু অবাক হলো তা ওর মুখ দেখে বোঝা গেল। সাদা বারমুডা আর কলার তোলা সাদা গেঞ্জি পরে পাথরের ধাপ বেয়ে নিচে নেমে এলো অয়ন। আসার সময় চাবি নিয়ে আসায় দরজা খুলতে সমস্যা হলো না। বালির উপর পা রেখে সে দেখল প্রচুর নৌকো সমুদ্রে ভাসছে। ওপাশে কিছু লোক সমুদ্রের ধারে দাঁড়িয়ে। নৌকোগুলো একে একে তীরে ফিরে আসছে। নৌকো বালিতে পৌঁছাতেই সেটাকে টেনে উপরে নিয়ে আসছে স্থানীয় মানুষ। তারপর নৌকার খোল থেকে মাছ বের করে নিচে স্তূপ করা হয়েছে। সেই সঙ্গে চলছে বাছাইয়ের কাজ। দুজন মাতব্বর গোছের মানুষ সেই কাজ পরিচালনা করছে। একটু পরে অয়ন মন্টির নৌকোটাকে দেখতে পেল। সামনে মন্টি বসে আছে, কিন্তু পেছনে ইঞ্জিনের পেছনে ওটাকে পুরুষ বলে মনে হচ্ছিল না। নৌকা আরো এগিয়ে এলে অয়ন বুঝতে পারল। পেয়ে স্তম্ভিত হয়ে গেল। নৌকো বালিতে পৌঁছাতে স্থানীয় লোকগুলো ছুটে আসছিল, কিন্তু মন্টি চিৎকার করে তাদের আটকালো। নৌকো থেকে লাফিয়ে বালিতে নেমে দুপাশে হাত ছড়িয়ে বলল, না, কেউ হাত দেবে না, সব মাছ বিক্রি হয়ে গেছে। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো। সেই মাতব্বরদের একজন জিজ্ঞাসা করল, এই মন্টি, কে কিনেছে? একটু পরে তোমাকে বলছি। সংলাপগুলো অনুমান করছিল অয়ন। ওরা কথা বলছিল যে ভাষায় তার পক্ষে অবদ্ধ। দেখা গেল ভিড় একটু দূরে সরে গেলেও দুজন মজুর গোছের মানুষ দাঁড়িয়ে রইল। মন্টি তাদের কিছু বলতেই তারা হাত লাগালো। নৌকোর খোল থেকে মাছ তুলে বালিতে ফেলতে লাগলো তারা। প্রথমে গাদা গাদা কুচি মাছ বালিতে পড়ল, সেই সঙ্গে দুটো জেলি ফিশ, তারপরে অনেকগুলো বড় রূপচাঁদা, ভেটকি, পার্সের মতো দেখতে একটা মাছ। আড়াল থেকে সরে গেল অয়ন। তারপর খানিকটা হেঁটে একটা পরিত্যক্ত নৌকার উপর উঠে বসল। ভাঙা নৌকোটা বালির মধ্যে খানিকটা বসে আছে। সমুদ্র এখন অনেকটাই শান্ত। মাছ ধরে নৌকোগুলো ফিরে আসছে নিজেদের ডেরায়। সিগালগুলো ছো মেরে নিয়ে যাচ্ছে ফেলে দেওয়া মাছগুলো।
প্রচুর মাছ থাকে মানুষের অপছন্দের তালিকায়। সেগুলোকে দিব্যি আহার করে পাখিগুলো। অয়ন দেখল মন্টির শালার বউ একটা ব্যাগ হাতে ঝুলিয়ে হেঁটে যাচ্ছে। এই মেয়ের সাহস আছে। অর্ধেক রাত সমুদ্রে মোটর চালিয়ে নন্দাইকে সাহায্য করে এলো। মেয়েটার বালির উপর হেঁটে যাওয়ার একটা ছন্দ আছে। শরীর দুলছে বা পা ফেলার সঙ্গে তাল মিলিয়ে। এত গরিব ঘরের বউ হয়েও মেয়েটা মোটেই রুগ্ন নয়। প্রায় ৩০ গজ দূরত্বে যেতে যেতে মেয়েটা ঘাড় ঘুরিয়ে অয়নকে দেখতে পেল। দেখেই দাঁড়ালো। তারপর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো। অয়ন হাসল। তুমি মোটর চালালে? চালিয়ে দিলাম, মেয়েটা হিন্দিতে বলল। কোনো শক্ত কাজ নয়, আর তার জন্য এর ওর পা ধরতে হয়? তোমার স্বামী তো কাজটা করার ভয় পালিয়ে গেল। হেই বাবু, মেয়েটার মুখ শক্ত হলো। কোনো কথা অর্ধেক জেনে বলবে না। ওই হারামিটাকে আমি স্বামী ভাবি না। ও চলে গেছে বলেই আমি বেঁচে আছি। যাকগে, তুমি কি এই প্রথমবার মাছ ধরার বোটে সমুদ্রে গেলে? হ্যাঁ, প্রথমবার মোটর চালালাম। ভয় করেনি? করেনি আবার? প্রথমে বুকটা শিরশির করছিল। দাঁতে দাঁত চেপেছিলাম। মাঝ সমুদ্রে যখন বড় ঢেউটা এসে নৌকাটাকে প্রায় আছাড় মারল, তখন মনে হয়েছিল মরেই গেলাম। জলে পড়তে পড়তে বেঁচে গিয়েছি। উনি তখন এমনভাবে বোঝালেন যে মনে হলো এই লোকটা যখন ছিল তখন উনি আমাদের সঙ্গে কথা বলতেন না। এখন মনে হচ্ছে আমার নিজের বাবা নেই, উনি আমার বাবা। আচ্ছা, আপনার নাম কি? কেন, নাম জেনে কি হবে? আপনি অতগুলো টাকা দিয়ে আমাদের বাঁচিয়েছেন, নাম জানবো না? অয়ন হাসল। জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মধুবালা। বলেই মেয়েটি মুচকি হাসল। বাহ, সুন্দর নাম। হিন্দি ফিল্মের স্টার? হিহিহি। হাসিটা আচমকা থামালো। আপনার নাম? অয়ন। ৩ বার চেষ্টা করলো উচ্চারণ করতে, কিন্তু ৩ বারই অয়ন হয়ে গেল। শেষে বিরক্ত হয়ে এর চেয়ে অন্য কথা বলা অনেক ভালো। আচ্ছা চলি, গিয়েই ভাত রাঁধতে হবে। যেমন এসেছিল তেমন চলে গেল মধুবালা। ৪,৫০০ টাকা অয়নের কাছে কিছুই নয়। গত মাসে সে একটা চশমার পেছনে ৫,০০০ খরচ করেছিল, কিন্তু ওই টাকা গত রাত্রে একটি আত্মহত্যা বন্ধ করেছে। একটি যুবতীকে ভেসে যেতে দেয়নি, উল্টে তাকে নতুন করে বাবা পাইয়ে দিয়েছে। এরকম যে হতে পারে তা কোনোদিন চিন্তা করেনি। কলকাতায় কেউ যদি তাকে বলতো ৪,০০০ টাকার জন্য আত্মহত্যা করতে যাচ্ছে, তাহলে তাকে টাকা দেয়া দূরের কথা বিশ্বাসই করতো না। লোকটা তাকে ঠকাতে চায় ভেবে মুখ ঘুরিয়ে নিত। কিন্তু এই বিশাল সমুদ্র, মন্টির আচরণ, পার্সবিহীন নৌকো দেখে বিশ্বাসটা কি করে যেন জন্মে গেল। এখন মনে হচ্ছিল ঠিক কাজই করেছে সে। মন্টি যদি টাকা ফেরত না দিতে পারে তাহলে তার একটুও আক্ষেপ থাকবে না। ঘণ্টা দুয়েক বাদে পাথরের সিঁড়ি ভেঙে বাংলোয় উঠে আসতেই লাড়ু একটা মাঝারি সাইজের ভেটকি মাছ হাতে নিয়ে সামনে এসে দাঁড়ালো। আমি কিছুই বুঝতে পারছি না সাব। অবাক হয়ে ওর মুখের দিকে তাকালো অয়ন। এখানে একটা লোক আছে যার নাম মন্টি। সাগর থেকে মাছ ধরে এনে বিক্রি করে। লোকটা ভালো, কিন্তু ও হঠাৎ আজ এই মাছটা দিয়ে গেল। দাম জিজ্ঞাসা করলে বলল, দাম দিতে হবে না, বাবুর জন্য দিয়ে গেলাম। তাই? হ্যাঁ সাব, আমি তো ভেবেই পাচ্ছি না। এখানে আপনাকে কেউ চেনে না, ওরা তো চিনবেই না। আপনাকে কেন বিনা পয়সায় মাছ দেবে? এই মাছ বাজারে কত টাকায় বিক্রি হয়? কমসে কম ৩০০ টাকা। তুমি নিশ্চয়ই বাজার থেকে মাছ কিনে এনেছ? হ্যাঁ সাব। ওটা আজ থাক, এটাই রান্না করো। আজ দুবেলা আমরা ভেটকি খাবো। কথাগুলো বলে আওয়াজ শুনে সমুদ্রের দিকে মুখ ঘোরালো অয়ন। বোধহয় জোয়ার আসছে। ওপাশ থেকে লাড়ু জিজ্ঞাসা করলো, মন্টি ভুল করে মাছটা এখানে দিয়ে যায়নি তো? অয়ন হাসল। সে তো চলে গেছে, এখন কিছুই করার নেই। যদি পরে এসে বলে ভুল হয়ে গেছে তাহলে ৩০০ টাকা দিয়ে দিলেই হবে। খাবার দাও, খুব খিদে পেয়েছে। অয়ন বাংলোর ভেতরে ঢুকে গেল। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দূরপাল্লায় দুই নারী এর ২য় পর্ব।
উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।